আপনাদের সবাইকে স্বাগত জানাই ৭১ গোল টেবিলের সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। কথা বলবো সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। আছেন চারজন বিশিষ্ট অতিথি, পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ আসাদুল ইসলাম, মহাপরিচালক স্বাস্থ্য অর্থনীতি ইউনিট; ডক্টর এন কে নাতাশা, বিভাগীয় প্রধান পাবলিক হেলথ, কানাডিয়ান ইউনিভার্সিটি; ডক্টর তৌফিক জোয়ারদার, সহকারী অধ্যাপক, জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি; এবং তৌফিক মারুফ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ স্লোগান হিসেবে শুনতে ভালো, কিন্তু এই জনবহুল দেশে বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। জনস্বাস্থ্যের উন্নতিতে এককভাবে সবচেয়ে শক্তিশালী ধারণা হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বহুবার উচ্চারণ করেছেন তার পক্ষে তার সরকারের অভিব্যক্তি। প্রশ্ন হলো, আমরা কতটা এগোতে পেরেছি? ডক্টর তৌফিক জোয়ারদার। আমাদের অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে ইউনিভার্সাল হেলথ কভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেনোমেনা বা একটা খুব জরুরি একটা প্রপঞ্চ, বিশেষ করে বর্তমানে যে এসডিজি বা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা। এখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ইউনিভার্সাল হেলথ কভারেজ জিনিসটা কি, এবং তারপরে আসবে যে আমরা সেই রাস্তায় কতটুকু এগোতে পারলাম। তো তিনটা ডাইমেনশনে আমরা সাধারণত এটা বলি যে কত বেশি মানুষের কাছে আমি পৌঁছাতে পারলাম, কত বেশি পরিমাণ সেবা নিয়ে আমি মানুষের কাছে পৌঁছাতে পারলাম, এবং কত কম খরচে আমি সেটা মানুষের কাছে পৌঁছাতে পারলাম। তো বলাই বাহুল্য, এই মানে 1978-এ আমরা জানি যে আলমাতা ডিক্লারেশন বা সবার জন্য স্বাস্থ্য বলে একটা নীতিমালা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রণীত হয়েছিল গোটা পৃথিবীর জন্য, এবং বাংলাদেশ এখানে অংশগ্রহণ করেছিল। এবং সেখানে যেটা বলা হয়েছে যে প্রচুর সব মানুষের কাছে পৌঁছাতে হবে, সেবা দিতে হবে, সব কথাই আছে, এবং বাংলাদেশ অনেক দূর এগিয়েছে অন্যান্য দেশের সাথে। কিন্তু একটা অ্যাঙ্গেলে, একটা ডাইমেনশনে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, এবং যেটার রেপ্লিকেশন বা র্যামিফিকেশন আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বর্তমানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে অর্থনীতির দিকটা। স্বাস্থ্য আমাদের দেশে বলা হয় যে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, একদম গ্রাম পর্যায়ে ৬,০০০ মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক আছে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো যথেষ্ট পরিমাণে ইকুইপড। আমাদের সমস্যার মধ্য থেকেও আমাদের ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি ভালো আছে, নেটওয়ার্ক খুব ভালো আছে, কিন্তু সেখানে সেবা নিতে গিয়ে মানুষ প্রতি বছর প্রায় ৫৭ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে শুধু স্বাস্থ্য সেবাটা নিতে গিয়ে, যদি আমরা বলছি ফ্রি। তো এগুলো হচ্ছে সমস্যা। বেসিক্যালি আমি যেটা মনে করি যে অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো অন্যান্য দেশের মতোই আছে, কিন্তু আমাদের দেশে অতিরিক্ত যে জিনিসটা খুব বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে আউট অফ পকেট এক্সপেন্ডিচার। অর্থাৎ যে সেবাটা আমি নিব, সেই সেবাটা নিতে গিয়ে আমাকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হচ্ছে, এবং সেটা আমাকে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে সেটা তার দিচ্ছে। মোট ব্যয়ের কত শতাংশ? আমাদের মোট ব্যয়ের 63% হচ্ছে আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা নিজের পকেট থেকে আমরা ব্যয় করি। আর যদি আমরা প্রাইভেট এক্সপেন্ডিচার ধরি সেটা 90%-এর উপরে প্রায় মানে ১০০%, মানে প্রচুর পরিমাণে প্রাইভেট সেক্টরে, যেটা কারণ আমাদের ইন্স্যুরেন্স মেকানিজমটা সেভাবে কার্যকর নাই। বলাই বাহুল্য যে প্রাইভেট সেক্টরে ইন্স্যুরেন্স মেকানিজম না থাকলে আমাকে নিজের পকেট থেকে দিতে হচ্ছে, সো এক্সপেন্ডিচার অনেক বেশি। এক তৌফিক থেকে আরেক তৌফিকে যাই। তৌফিক মারুফ যে কথাটা বলছিল যে সব মানুষের প্রয়োজনের সময় মানসম্পন্ন চিকিৎসা, এই যে আমাদের প্রচেষ্টা, সেখানে কেউ দরিদ্র হয়ে পড়বে না, এটা ছিল আমাদের লক্ষ্যটা। কিন্তু তার কথায় আসলো যে ৫৭ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে উদ্দেশ্য অর্জনের আমাদের কৌশলে কোথাও কোনো দুর্বলতা ছিল, কিংবা আমরা কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারছি না, কিংবা বিনিয়োগ করলেও অপচয় বা দুর্নীতি হচ্ছে কিনা। স্বাস্থ্য বিমার বিষয়টি অনেক দিন থেকে আমরা শুনছি, কাজ হচ্ছে না। আপনি স্বাস্থ্য খাতের একজন শীর্ষস্থানীয় সাংবাদিক, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? না, আমি তৌফিক জোয়ারদার যেটা বললেন, আসলে চিত্রটা এমনটাই যে সরকারের জায়গা থেকে আমরা যদি পলিসির জায়গায় বলি, সেখানে কিন্তু স্বাস্থ্য নিয়ে অনেক কিছু আছে, কিন্তু কৌশলটার বাস্তবায়ন বা ঠিক দূরদর্শী, আমরা যদি শব্দটাকে এইভাবে বলি যে দূরদর্শী পরিকল্পনায় ঘাটতিটা থেকে যায়। শুধু ভবন থাকলো সুন্দর সুন্দর, কিংবা নেটওয়ার্কটা ভালো থাকলো, এটি সব না। মানুষ যখন পয়সায় আটকে যাবে তখন কিন্তু আপনার সব কিছু মানে মিথ্যা হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে আমরা প্রতিদিন দেখবেন পত্রপত্রিকা খুললে এবং আপনাদের টিভি চ্যানেলগুলোতেও দেখবেন যে প্রতিদিনই মানুষ মানবিক আবেদন একটি যায়, সাহায্যের জন্য আবেদন যায়। তো সেটি অনেক দুরারোগ্য ব্যাধি আছে, কিন্তু সাধারণ ক্ষেত্রেও এটি অহরহ হয়।
আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজের আন্ডারে এটার মধ্যে যে জিনিসগুলো দেখতে পাই যে প্রায় 64%, যেটি বললেন 63, বাট এটি এর মধ্যে দেখা যাচ্ছে যে 21%-এর মতোই আছে যারা কিন্তু এই যে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তাদের সর্বস্ব বিক্রি করে দিতে হচ্ছে। ঘর বাড়ি গরু ছাগল ইত্যাদি যা যা কিছু আছে লোন করে, সেই লোন শোধ করতে গিয়ে আরও নিঃস্ব হয়ে যায়, অর্থাৎ মানুষ নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যায়। সরকারের যে কৌশলটা নেওয়া উচিত, সরকার আজকে যে কয় বছর পর্যন্ত ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিয়ে কাজ করছে তারা খুবই ধীর পায়ে এগোচ্ছে। একমাত্র 3টি টাঙ্গাইলের 3টি জায়গায় একটি স্কিম নিয়ে তারা কাজ করছে, সেটিও আমি একদম পুরোপুরি ক্রেডিটটা দিব আমাদের এখানে যিনি ডিজি সাহেব আছেন ওনাকে, ওনার ইনিশিয়েটিভটার কারণেই যদি বলে থাকি যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ বাংলাদেশে এক পা এগিয়েছে, সেটুক পুরাটাই অবদান ওনার জন্য। কিন্তু এটি মোটেই গতিশীলতা নেই এই অর্থে যে মানে ইনিশিয়েটিভ একজন নিলেন কিন্তু তিনি একা তো কিছু করতে পারবেন না। সরকারের অন্য জায়গাগুলো থেকে যেইভাবে মেকানিজমটা তৈরি করা দরকার সেটি আসলে হচ্ছে না। আপনি যেমন ইয়ের কথা বললেন, বীমার কথা বললেন, এখন আমরা সন্তুষ্ট হই যে বিভিন্ন সরকারি বা বেসরকারি পর্যায়ে অফিসিয়াল বিভিন্ন জায়গায় কিছু হেলথ স্কিম চালু আছে বা স্বাস্থ্য বীমা অফিসিয়ালভাবে কিছু কিছু কার্যকর আছে। এখন সেটি কিন্তু মোটা দাগে না। আমরা যখন বাইরের দেশগুলোতে যাই, এই ইউনিভার্সাল হেলথ কাভারেজের প্রজেক্ট দেখতে আমরা কয়েকটি দেশে গিয়েছিলাম, সেই সব জায়গায় সরকারের লোকজনও যান, মন্ত্রী এমপিরাও যান, কিন্তু গিয়ে ওইখানে যে স্বাস্থ্য ব্যবস্থাপনা সেটা দেশে আসতে আসতে বোধহয় বিমানের মধ্যেই হয়তো ভুলে যান, যে কারণে কৌশলে আর ওটি হয় না। এটা কি ভুলে যাওয়া নাকি আসলে অঙ্গীকারের অভাব? না, অঙ্গীকার তো কাগজে কলমে করে আসেন, জেনেভায় গিয়েও করে আসেন, বিভিন্ন জায়গায় অন্তরে অঙ্গীকার আছে কিনা, অন্তরে অঙ্গীকার আছে কিনা। এখন ওই অঙ্গীকারটা তখনই প্রতিফলন ঘটবে যখন আমি আমার দেশের কৌশলের মধ্যে নিয়ে আসব। নীতিমালাটা যখন হয় কিংবা কৌশলপত্রগুলো যখন করা হয়, তখন যদি যে এই স্বাস্থ্য বিমাটি কার্যকর ইউনিভার্সাল হেলথটা কার্যকর করার জন্য যে অঙ্গীকারনামাগুলো আছে এবং যে পয়েন্টগুলো যে কাজগুলো করা দরকার সেটি যদি প্রপারলি হয় তাহলে কিন্তু হয়ে যায়। শুধু 3টি উপজেলায় পাইলট আকার একটি কাজ চলছে, আর তাও আজকে 3 বছর পর্যন্ত, বোধহয় 12 না 13 থেকে শুরু হয়েছে। পাইলট ফ্লাই করবে কবে? হ্যাঁ, কবে ফ্লাই করবে এটি একটা ব্যাপার। আর ওই 3টির মধ্যে একটিতে চলছে, বাকিগুলো আসলে খুঁড়িয়ে চলছে। আমি জানি না সেটি দ্বিমত করবেন কিনা, কোনোটায় মানে শুরু হচ্ছে না। তবে ঠিক আছে, জি বলুন। হ্যাঁ, এই জায়গাটায় হচ্ছে আমি যেটা ফিল করি, বাংলাদেশে এখন ওই অবস্থায় এসছে যে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে অন্য দেশের মতোই প্রতিটা মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আসতে হবে, এটি খুবই করা সহজ। হয়তো প্রথম দিকে ধাক্কা খাবে, প্রথম দিকে কার্যকরী করতে গিয়ে একটু আলোচনা সমালোচনা পড়বে, কিন্তু আমরা তো সবাই ট্যাক্স দেই, গভর্নমেন্ট সবার কাছ থেকে ট্যাক্স নেয় না, তাহলে বাইরের দেশে তো সেইটাই। ওই সিস্টেমে যদি স্বাস্থ্য বিমাটা একদম বিধিবদ্ধভাবে করে দেওয়া যায়, আমার মনে হয় এটি কার্যকর হবে। এবং অবশ্যই এইটার সুবিধাটা আমরা যেমন মানে যারা উচ্চবিত্ত তারা যেমন সাহায্য হয়তো দিবে, আর নিম্নবিত্তেরও এটা সুবিধাটা পাবে। সেই ক্ষেত্রে নিম্নবিত্ত মানুষ চিকিৎসার জায়গায় এখনকার মতো এমন অসহায় বা আরও চিকিৎসা নিতে গিয়ে তারা টাকার চিন্তা করতে করতে মরে যাবে বা চিকিৎসার কাছেই যাবে না, এই চিত্রটি থাকবে না, এটা আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার ফিরবো ডক্টর মোহাম্মদ আসাদুল ইসলাম। দুজনের কথা আপনি শুনছিলেন যে মানুষ আরও দরিদ্র হয়ে যাচ্ছে, মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে, যেটা ওনারা বলছিলেন। আপনার কাছে অন্য স্পেসিফিক প্রশ্ন আছে, এই জায়গাটাকে আপনি রেসপন্ড করবেন? হ্যাঁ, খুব ভালো হলো তাদের বক্তব্য শোনার পরে আমার বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে ইউনিভার্সাল হেলথ কাভারেজ বা সর্বজনীন স্বাস্থ্য সেবা, এটা নিয়ে অনেক ধারণা আছে, কিন্তু বেশিরভাগই ভুল ধারণা আছে আমাদের। আমরা কিন্তু শুধু 2টা উপজেলায় 1টা উপজেলায় ইউনিভার্সাল হেলথ কাভারেজ করছি না, আমরা সবাই মিলে সব কিছুতে যা করছি সব কিছু মিলেই কিন্তু সর্বজনীন স্বাস্থ্য সেবা। যেমন আমি বলি, সরকারের বিমা ছাড়াও যেভাবে স্বাস্থ্যসেবা ডেলিভারি হচ্ছে সেটার উদ্দেশ্য কিন্তু সার্বজনীন স্বাস্থ্যসেবা। এটা কথাটা নতুন, কিন্তু ধারণাটা নতুন নয়। আমাদের কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে যে সরকার মৌলিক প্রয়োজনের মধ্যে চিকিৎসা সেবার ব্যবস্থাও করবে। ফলে অঙ্গীকার বলেন, দায়িত্ব বলেন, সেটা কিন্তু সর্বোচ্চ।
একইভাবে আজ পর্যন্ত সরকার বিভিন্ন প্রজেক্ট, কর্মসূচি, সেক্টর প্রোগ্রাম এর মাধ্যমে যা করেছে সেটার উদ্দেশ্য কিন্তু একই, যে কিভাবে মানুষকে তার প্রয়োজনীয় সেবা দেওয়া যায়। আমাদের যে ডেলিভারি মডেল সেটা হলো বিমা নয়, আমাদের সরকারি সাপ্লাই সাইড এবং সরকারি খরচে তাকে সেবা দেওয়া। বিমাটা হলো আরেক ধরনের ফাইন্যান্সিং, যে একটা সেবা দিতে গেলে কিভাবে তার কাছ থেকে টাকা নেব, যেটাকে আমরা বলি প্রি পেমেন্ট। তো আমাদের এখন যে চ্যালেঞ্জ, এই ধারণাগুলো তৌফিক বলেছে ঠিকই, যে আমাদের এই ধারণার আগে ছিল সবার জন্য স্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য, আলমাটা ডিক্লারেশন, বিভিন্ন সময় ধারণা এগোচ্ছে। কারণ হলো এই সমস্যা কিন্তু শুধু আমাদের দেশের নয়, গ্লোবালি যে স্বাস্থ্যসেবা মানুষের প্রয়োজন বাড়ছে, কিভাবে এই স্বাস্থ্যসেবাকে মানুষের আয়ত্তের মধ্যে, সাধ্যের মধ্যে প্রয়োজন মেটানো যায়, সেটার জন্য বিভিন্ন সময় ধারণা বের হচ্ছে। তারই অংশ হিসেবে এখন এসছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্যসেবা ধারণাটা। এখন আমরা কি করছি বা কিভাবে মানুষের এই দারিদ্রায়ন, আমরা জানি যে 3-4টা কারণে স্বাস্থ্যসেবার ব্যয় আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। একটা হলো জনসংখ্যার যে কাঠামো, আমাদের এখন বয়স বাড়ছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, এর কারণে আমাদের অনেক বেশি কেয়ার লাগছে, বিশেষ করে টার্মিনাল এজে, যেটা খুব খরচের জিনিস, আয়ু বাড়ছে। একটা হলো ডিজিজ প্যাটার্ন বদলাচ্ছে। আগে আমরা ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া এই জাতীয় অসুখে ভুগতাম, যেটা খরচ কিন্তু খুব কম, কিন্তু এখন হচ্ছে ডায়াবেটিস, হার্টের অসুখ, তারপর ক্যান্সার, যেগুলোতে অনেক খরচ লাগে। থার্ড হচ্ছে টেকনোলজি। আগে কিন্তু আমার এত টেস্ট ছিল না, এত ডায়াগনোসিস ছিল না, এত টেকনোলজি ছিল না। এখন আপনি আগে হাতে ব্যথা হলে আমি বলতাম ঠিক আছে ওষুধ দাও, হয় ওষুধ দিত অথবা বলতো এক্স রে করে আসো। এখন আমাকে বলে না, এক্স রে হয়েছে, এটাও ভালো বোঝা যাচ্ছে না, সিটি স্ক্যান করো। না, সিটি স্ক্যানেও নার্ভ টার্ভগুলো আসে নাই, তুমি এমআরআই করে আসো। আবার এখন আমাদের দেশে চলে এসছে প্যাট স্ক্যান, যেটা একটা করতে 70,000 টাকা লাগে। হ্যাঁ, আমি যদি স্পেসিফিক ট্রিটমেন্টে যেতে চাই, আমি টেকনোলজির বিরুদ্ধে নই, মেডিকেল টেকনোলজি ইভলভিং, হ্যাঁ মেডিকেল প্রতি মুহূর্তে টেকনোলজি বদলে যাচ্ছে। তো আমি কত জোরে এগোবো, আমার অর্থনীতি অত জোর দ্রুত এগোচ্ছে না, ফলে আমি কিন্তু ওই গোল পোস্ট আমার গোল পোস্ট কিন্তু সরে যাচ্ছে। তো এই জন্যে আমাদেরকে খুব খুব বাস্তবসম্মতভাবে চিকিৎসার প্রোটোকল, চিকিৎসার প্যাকেজ, কোন চিকিৎসাগুলোকে আমি প্রায়োরিটি দিব। যেমন আমি আরেকটা বিষয় বলি, যে পৃথিবীতে অনেক অসুখ আছে, সব অসুখের ট্রিটমেন্ট নাইও, সব অসুখের ট্রিটমেন্ট আমি দিতেও পারবো না, আমার অত সাধ্য নেই, আমার অত টেকনিক্যাল ক্যাপাসিটি নেই, আমার অত ইনফ্রাস্ট্রাকচার নেই। ফলে এই জিনিসটা, যে আমি কোন প্যাকেজকে বলবো যে একটা প্যাকেজ অফ কেয়ার সব মানুষকে দিব তার সাধ্যের মধ্যে, সেটাই হবে ইউনিভার্সাল হেলথ কভারেজ। উদাহরণ দিই আমি, আমাদের দেশে ইমিউনাইজেশন, যে টিকা দেওয়া হয় বাচ্চাদের, আগে 6টা দেওয়া হতো, এখন বোধহয় 9টা দেওয়া হয়। এই টিকাগুলা সব অলমোস্ট আমরা 90% কভার করে ফেলেছি, গরিব ধনী সবাই নির্বিশেষে। এটা দিতে গেলে কারো পয়সা লাগছে না। ফলে আমরা যদি দাবি করি যে ইমিউনাইজেশনের ক্ষেত্রে আমার সার্বজনীন সুরক্ষা নিশ্চিত করেছি, দ্যাটস অবশ্যই ভ্যালিড। আপনার কাছে ফিরছি, কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন 71 গোল টেবিল, একটা বিরতি, সঙ্গে থাকুন। আছেন 71-এ, দেখছেন 71 গোল টেবিল। কথা বলছি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কভারেজ নিয়ে। কথা বলছিলেন মোহাম্মদ আসাদুল ইসলাম। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, যে সরকার বা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক দূর এগিয়েছে। বিশেষ করে গত দশকে এই স্বাস্থ্যসেবার পরিধি, ব্যাপকতা, স্পেসিফিকেশন এবং ডেলিভারি সব কিছু মিলেই কিন্তু সাংঘাতিক ব্যাপ্ত হয়েছে। কিন্তু আমাদের যে চ্যালেঞ্জগুলো আমরা আলোচনা করলাম, আর্থিক দিক থেকে যে ব্যয় বাড়ছে, রোগের দিক থেকে প্যাটার্ন বদলাচ্ছে, জনসংখ্যার দিক থেকে কাঠামো বদলাচ্ছে, সব কিছুর সঙ্গেই কিন্তু আমরা প্রযুক্তি বদলে যাচ্ছে। এই কারণে আমরা এটার পেছনে আছি এবং কোপ আপ করার চেষ্টা করছি। আপনি যদি পাবলিক হেলথ ইন্ডিকেটরগুলো দেখেন, যে আমাদের গড় আয়ু, মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, এসব দিক থেকে কিন্তু আমরা অনেক ভালো করেছি। এমডিজিতে যে আমরা প্রশংসিত হয়েছি, তার মেইন কিন্তু হলো স্বাস্থ্য সেক্টর।
স্বাস্থ্য সেক্টরে আমাদের অগ্রগতি। হ্যাঁ, তবে আমাদের চ্যালেঞ্জ কিন্তু আছেই। যে চ্যালেঞ্জের কথা আমরা তখন আলোচনা করলাম, আর্থিক চ্যালেঞ্জ বা অন্যান্য কিছু, মানুষকে দুই ধরনের চ্যালেঞ্জ। একটা হলো কিভাবে মানুষের প্রয়োজনের সেবাটা দিব, আরেকটা হলো কিভাবে ফাইন্যান্সিয়ালি তাদেরকে কাভার করা হবে। একটা জায়গায় এই যে সরকারি হাসপাতাল বলেন, সরকারি ক্লিনিক বলেন, মানুষ তো এখনো তার সাধারণ মানুষের ভরসার জায়গা সেগুলোই, কারণ অবশ্যই। প্রাইভেট হেলথ এক্সপেন্ডিচার যে জায়গায় গেছে সেটা তার পক্ষে মেটানো সম্ভব নয়, এবং যার কারণে এই হাসপাতালগুলোতে প্রচণ্ড চাপ আছে মানুষের তুলনায়, ডাক্তারের সংখ্যা, ফেসিলিটি সবকিছু মিলে। যেটা তৌফিক জোয়াদের বলছিলেন যে কাঠামোগতভাবে আমরা হয়তো ঠিক আছে অবকাঠামো, কিন্তু আমাদের অনেক জায়গায় দুর্বলতা আছে, বিশেষ করে আমরা স্বাস্থ্য জনবল আমাদের সেই পরিমাণ আছে কিনা। হ্যাঁ, আমাদের কিন্তু যে কথা আমি বলছিলাম যে যদি কিনা সার্ভিস দিয়ে কাভার করতে হয়, কাভারেজের দুইটা ডাইমেনশন, একটা হলো সার্ভিস কাভারেজ, আরেকটা হলো ফাইন্যান্সিয়াল কাভারেজ। তো সার্ভিস কাভারেজ দেওয়ার জন্য সরকার কিন্তু আমাদের টায়ার, আমাদের স্তর বাড়ছে। আপনি জানেন যে কমিউনিটি ক্লিনিক, আমাদের 18,000 কমিউনিটি ক্লিনিক হয়েছে, নতুন নতুন হাসপাতাল হয়েছে, এক্সিস্টিং হাসপাতালগুলোর বেড বেড়েছে, জনবল, ডাক্তার, নার্স, অন্যান্য যে প্যারা প্রফেশনাল, তাদের কিন্তু অনেক সংখ্যক বেড়েছে। তারপরেও আমাদের প্রয়োজনের তুলনায় হয়তো এখনো আমরা মিট আপ করতে পারছি না, কারণ প্রয়োজনটাই তো ক্রমবর্ধমান। তো এখনো আমরা জানি যে সবচেয়ে ভালো জনবল, সবচেয়ে ভালো চিকিৎসা, সবচেয়ে বেশি চিকিৎসা কিন্তু সরকারি হাসপাতাল থেকে দেওয়া হয়ে থাকে। আমাদের যদিও প্রাইভেট সেক্টরে খুব খুব নাম করা ব্র্যান্ডেড হাসপাতাল হয়েছে, কিন্তু পরিমাণে, সেবার পরিমাণ যদি ধরেন, সেখানে কিন্তু খুব অল্প পরিমাণ সেবা দেওয়া হয়।